টাঙ্গুয়ার হাওর বর্তমানে বাংলাদেশে ভ্রমণপ্রেমী মানুষদের সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। নীল জলরাশির বুকে হাওরের গল্প, আকাশ মিশে যায় তরঙ্গের নীল ছোঁয়ায়, ছুটে আসে হাওরের নীরব হাওয়া, মনে জাগে শীতল স্বপ্ন ছায়া। বর্ষার প্রকৃত স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসতেই হবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৩৫০০ টাকা দিয়ে লাক্সারি হাউসবোটে করে এক রাত দুদিনের হাওর বিলাস করবেন এবং সাথে থাকবে ৫ বেলার রাজকীয় খাবারের সাথে ভরপুর নাস্তার আয়োজন। এছাড়াও থাকছে হাওরের সবগুলো পর্যটন স্পট ভ্রমণের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ছবির থেকেও সুন্দর জাদুকাটা নদীর জাদুকরী সৌন্দর্য, বারেকের টিলা সহ নীল জলে বেষ্টিত নীলাদ্রি লেক, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ শিমুল বাগান এবং টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় জায়গা ওয়াচ টাওয়ারের সৌন্দর্য। তাহলে চলুন শুরু করি বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরের গল্প। আমার পিছনে ভিউটা দেখছেন, এরকম সুন্দর ভিউতে দুপুরে খাওয়া দাওয়া খাইতে হলে অবশ্যই কিন্তু টাঙ্গুয়ার হাওরে আসতে হবে। দেখেন জোস না। আমরা বাইক নিয়ে রওনা দেই সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে বাসে করে চলে আসতে পারেন। আর এই যাত্রায় আমার সঙ্গী ছিলেন বাসির ভাই, যিনি আমাদের বোটের মালিক পক্ষের একজন। পার্সোনাল গাড়ি অথবা পার্সোনাল বাইক দিয়ে কোথাও ট্যুর দিলে এই একটা সুবিধা, যে কোনো জায়গায় এরকম সুন্দর পরিবেশে দাঁড়াই যাওয়া যায়। দেখেন কি সুন্দর, এখানেই তো আওয়ারের মতো লাগতেছে। অনেকক্ষণ চালাইয়া এরকম গাছের নিচে দাঁড়ানো, গাছের ছায়া, এই পরিবেশে বিশ্রাম নেওয়াটা অনেক বেশি রিফ্রেশ দেয়। জি, পার্সোনাল বাইক নিয়ে ঘোরা মানেই হচ্ছে যেখানে মন চায় সেখানে থেমে যাওয়া। প্রকৃতির সৌন্দর্যকে একটু বেশি সময় দিয়ে অনুভব করা যায়। এই যেমন ৬ ঘন্টা বাইক রাইড করার পর আমরা একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি। এই শান্তিটা বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। কুমিল্লা থেকে প্রায় ৭ ঘন্টা বাইক চালানো শেষ করে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ। বিকেলবেলায় ভোটের উপর থেকে সুরমা নদী এবং সানসেটের যে একটা সুন্দর মুহূর্ত ছিল, এটা এক কথায় অতুলনীয়। And look at that, man. সন্ধ্যাবেলার সুন্দর একটি সানসেট উপভোগ করার পর আমাদের রাতের খাবার পরিবেশন করা হয়। আর রাতের খাবারে ছিল রাজহাঁসের মাংস। রান্নাটা ছিল দুর্দান্ত। রাতের খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সকাল হওয়ার অপেক্ষায়, কারণ আমাদের মূল ট্রিপ শুরু হবে সকাল থেকে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি সুনামগঞ্জে। আর এই হচ্ছে আমাদের বোটগুলো যেখান থেকে আমরা যাব। আমরা এখন আছি হচ্ছে হাসন রাজার যেই ঘাট আছে ওই ঘাটের সামনে। আর আগামী আমি 2টা ট্রিপ যেই বোটটাতে করে যাব সেটা হচ্ছে এই বিলাসী। আর এখানে আশেপাশে আরও অনেক বোট আছে। এবার হাওরে এত বেশি পরিমাণে বোট চলতেছে যে সুন্দরবনের 1টা 2টা 3টা, ওইখানে একটা 4টা বোট চলে আসছে। শুনেছি গত অন্যান্য হাওরের সিজনে খুব একটা আহামরি পর্যটক না হলেও এবারে হাওরের পর্যটকের সংখ্যা অতিরিক্ত। যেখানে আগে 1-2টি স্লিপার বাস চলাচল করত, সেখানে এখন প্রতিদিন 200 থেকে 300 স্লিপার বাস চলাচল করে। বুঝতেই পারতেছেন এবার হাওরের সিজন কি পরিমাণ হ্রাসে যাচ্ছে। এই ভিড়, এই আকর্ষণ কি এমন আছে এই হাওরে, সেই উত্তর খুঁজতে আমাদের আজকের যাত্রা। তো চলেন এখন পরিচিত হই আমরা আজকে যে বোট দিয়ে যাব সেই বোটের সাথে। আজকে আমরা হচ্ছে এই আমাদের এই বিলাসী হাউসবোটে করে ঘুরবো। আমরা একটু যদি আপনাদেরকে আমাদের এই বিলাসী হাউসবোটটা একটু দেখাই। ঢুকেই হচ্ছে এখানে একটা দোলনা আছে, অ্যান্ড এই হচ্ছে লবি। আর এখানে সুন্দর একটা লগো দেওয়া আছে, এই যে বিলাসী দ্য লাক্সারি ওয়াটার ক্রুইজ। এখানে একটা সুন্দর একটা নকশা দেওয়া আছে। অ্যান্ড এই হচ্ছে এটার ভিতরের দিকের অংশ। দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ইন্টেরিয়র করা আছে, অনেক সুন্দর।
আর সামনের পাটটাতে হচ্ছে রান্নাবান্নার কাজ হয়। সো চলেন আপনাদেরকে আমি একটা রুমের ভিউ দেখাই। এই হচ্ছে রুম। এই বেডের মধ্যে 2 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, আবার 4 জনও থাকতে পারে। সর্বোচ্চ ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত থাকতে পারে। আর এখানে একটা খাঁচা প্যান দেওয়া আছে, আর এইদিকে ফ্রেম আকারে কয়েকটা ছবি দেওয়া আছে। এখানে একটা সুন্দর সুইট হোম, অ্যান্ড এই হচ্ছে এটার বাহিরের ভিউ। এখান থেকে বসে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যাবে। আর রুমের এদিকেও একটা ছোট করে জায়গা দেওয়া আছে, ব্যাগ ট্যাগ বা যাবতীয় জিনিসপত্র রাখতে হলে এই জায়গায় রাখা যায়। বেশ সুন্দর। এখানে একটা ছোট করে মিরর দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেটাতে একটা হাই কমোড, অ্যান্ড এখানে ছোট করে একটা বেসিন দেওয়া আছে। আর প্রতিটি রুমের সাথে সাবান, শ্যাম্পু আর টুথপেস্ট ইনক্লুডেড থাকে। এই হচ্ছে আরেকটা রুম। মোটামুটি দেখতে প্রায় সবগুলো রুমই সেম, সবগুলো রুমেই প্রায় একই জিনিসই দেওয়া আছে। আর এটার বাথরুমটাও যদি দেখাই, সেম হাই কমোড, বেসিন, মিরর, প্রায় সবগুলো সেমই। চলুন আমরা একটু উপরে উঠি সিঁড়ি দিয়ে। সো এই হচ্ছে এটার টপ ভিউ। এখানে বোট যখন চলবে, এখানে শুয়ে খুব সুন্দরভাবে ভিউ উপভোগ করা যাবে। আর এখানে হচ্ছে বসে চা কফি খেয়ে আড্ডা দেওয়া যাবে। এখানে আরও টুল আছে, এখানে কিছু লাভের টুল দেওয়া আছে। আমরা অপেক্ষা করতে থাকি আমাদের বোটের বাকি মেহমানগুলো আসার জন্য। একে একে সবাই চলে আসার পর আমাদের বোটটি সুরমা নদী থেকে রওনা দেয় সুনামগঞ্জের তাহিরপুরের ওয়াচ টাওয়ারের দিকে। এই যে বিসমিল্লাহ বলে আমাদের বোটে ছেড়ে দিল। চলতি পথেই দেখা মেলে নদীর 2 পারের অপার্থিব সৌন্দর্য। আর এসব দেখতে হলে বোটের ভিতরে নয়, ছাদের উপরে আসতে হবে। সকালবেলা নদী আর দুপারের অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসে আমাদের সকালের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের পর আজকের প্রথম প্রাতরাশ, সিলেটের বিখ্যাত আখনি। এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা চলে আসছে। ভাই উঠান তো কি কি আছে? এই হচ্ছে তেহারি না, আখনি সিলেটি ভাষায়। তাও আখনি। আর কি আছে? এখানে হচ্ছে ডিম, আর এটা হচ্ছে সালাদ না? ওকে। চারিদিকে বিস্তীর্ণ হাওর, দূরে মেঘালয়ের পাহাড়, আর তার মাঝেই চলছে আমাদের খাওয়া দাওয়া। খাবারের পর হাতে চা নিয়ে ছাদে বসে যে কি আরাম। চলছি ওয়াচ টাওয়ারের দিকে। তবে এর মাঝে চলেন আপনাদেরকে জানিয়ে দিই, আমরা আজকে যে বোটে করে যাচ্ছি বিলাসী, তার ভাড়া ও বিস্তারিত। বিলাসীতে 2 ধরনের প্যাকেজ আছে। শুক্র শনিবারে 1 ধরনের প্যাকেজ এবং রবি থেকে বৃহস্পতিবার আরেক ধরনের প্যাকেজ। যেমন শুক্র থেকে শনি 1 রুমে 2 জন, জনপ্রতি ভাড়া পড়বে 9,000 টাকা। ঠিক সেম রুমেই রবি থেকে বৃহস্পতি ভাড়া পড়বে জনপ্রতি 7,500 টাকা করে। তবে যারা আমার মতো পকেটে টাকা কম কিংবা স্টুডেন্ট, তারা চাইলেও খুব কম খরচে এটাতে ঘুরতে পারবেন। আর সেটা হচ্ছে লবি প্যাকেজ, দেখে নিতে পারেন সেটাও। আর এই ভিডিও দেখে যদি কেউ আসতে চান, তাহলে আমার নাম বললেন, কিছুটা হলেও অনার করে দিবে। আমি হাওরে আগে কখনো আসিনি, কিন্তু এই জায়গায় এসে মনে হচ্ছে আমার এই ট্রিপটা সার্থক। দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের ঘরবাড়ি আর মানুষ, চোখের পলক ফেলতেই ইচ্ছে করে না। ইফ নেচার হ্যাড এ হার্টবিট, ইট উড সাউন্ড
like this হাওর। নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঘর, দূর দূরান্তের ক্ষেতগুলো ডুবে গেছে হাওরের পানিতে। এক একটা দৃশ্য যেন কবিতার ছাপ। এই পথ ধরেই চলছে আমাদের বিলাসী ছন্দময় এক জার্নি। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, মন কেড়ে নেওয়ার মতো। এর থেকে কি বড় ডিপ্রেশন হতে পারে? এই সৌন্দর্যই আপনার ডিপ্রেশনকে কমাতে সাহায্য করবে, গ্যারান্টি। তাহলে ঘরে বসে না থেকে ঘুরতে বেরিয়ে পড়ুন, ডিপ্রেশন কমে যাবে। এখানে দেখেন নৌকা দিয়েই চলছে বরযাত্রা, ভিন্ন রকম এক বিয়ের আয়োজন। আর ওই যে দুলহানকেও দেখা যাচ্ছে। সামনে গিয়ে দেখি বিপদ। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে হাওরের পানি কিছুটা কমে যায়, আর এই কারণে একে একে 5টি বোট আইলের মধ্যে আটকে যায়। আমরাও চিন্তায় ছিলাম আমাদের বোটটা আটকে যায় কিনা, কিন্তু না, আমাদের চালক ভাই ছিলেন অনেক দক্ষ, আর যার কারণে এই যাত্রায় আমাদের বোটটি বেঁচে যায়। তবে যদি আটকে যেত, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত তা ওই বোটগুলোর দিকে একটু তাকান। শুরু হয় ঝুম বৃষ্টি। হাওরের মধ্যে বৃষ্টি মনে হচ্ছিল পান্থাওয়াতে গিয়ে। বৃষ্টি ছাড়াও হাওরকে এত সুন্দরভাবে উপভোগ করতেছিলাম, আর তার মধ্যে শুরু হয় বৃষ্টি। সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। হাওরে আসলে যেন খাবারের কোনো কমতিই থাকে না। একের পর এক কত যে খাবার খেলাম, এখন আবার দিয়ে গেল পেয়ারা মাখা। অবশেষে আমরা পৌঁছে গেলাম টাঙ্গর হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ারে। সাম্প্রতিক সময়ে কিছু বিষয় নিয়ে বিতর্ক থাকলেও এখন এখানকার পরিবেশ বেশ নিয়ন্ত্রিত। বড় বোটগুলো সরাসরি ওয়াচ টাওয়ারের নিচে যেতে পারে না, দূরেই থেমে যায়। ছোট নৌকা ভাড়া করে যেতে হয় ওয়াচ টাওয়ারের গোড়া পর্যন্ত। আমরা একটি 200 টাকা দিয়ে নৌকা ঠিক করলাম। আমরা দুইজন। সো আমরা এই নৌকাটা ঠিক করলাম, 200 টাকা দিয়ে ওয়াচ টাওয়ার পর্যন্ত যাবে, আমাদেরকে ঘুরাই নিয়ে আসবে। টাঙ্গুয়ার হাওর হিজল করেছে বৃষ্টিত স্থানটি অনেকটা রাতারগুলের মতোই দেখতে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো। ওয়াচ টাওয়ারের নিচে জলে ঝাঁপিয়ে পড়া, জলের স্পর্শে পান খুলে সজীব হয়ে ওঠা, একবার ডুব একবার হাসি। এই হাওরের জলে সব দুঃখে যেন আশেপাশি। যদি বাইশা যাইতাম ওই হাওরের তীরে। আমরা যে আইছেন কাকা চা কত করে? ঠান্ডার সাথে গরম, প্রচন্ড গরম। ফিলিংস কেমন? কম মজা, সে মজা, জিব্বা পুড়ে গেছে অলরেডি। যে জিনিসটা ভয় পেয়েছিলাম আসলে
ওই জিনিসটা যদি এখানে থাকতাম জীবনও নামতাম না। সেটা হচ্ছে কি? যোগ 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 যোগ। এখন আমি প্রথম বিশ্বাস করতাম কিন্তু কয়েকটা কারবার আমি বিয়ে করি না। ওয়াচ টাওয়ারের অসাধারণ কিছু টাইম স্পেন্ড করে আমরা রওনা দিই নীলাদ্রি লেকের দিকে। দূরে মেঘালয়ের পাহাড়গুলো যেন আস্তে আস্তে হাতের মুঠোয় চলে আসছে, আর আমাদের বিলাসী সেদিকেই আমাদের নিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে যায়। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর ওই যে পাশেই মেঘালয়ের পাহাড়, আর তার সাথে দুপুরের খাবার দাবার। আমাদের দুপুরের খাবারের সাথে আছে হচ্ছে মুরগি, সিম ভাজি, আলু ভর্তা, আর হচ্ছে হাওরের বোয়াল মাছ। তো এই হচ্ছে দুপুরের খাবার দাবার। সবাই রেডি হচ্ছে খাওয়ার জন্য। ওই যে দূরে মেঘালয়ের পাহাড়, আর সাথে হচ্ছে দুপুরের খাবার। এই রকম সুন্দর ভিউতে, এই যে দেখেন, হোয়াট আ ভিউ ম্যান। এই রকম সুন্দর ওয়েদার, এই রকম সুন্দর ভিউতে দুপুরের খাওয়া দাওয়া। আমার পিছনে ভিউটা দেখছেন? এরকম সুন্দর ভিউতে দুপুরে খাওয়া দাওয়া খাইতে হলে অবশ্যই কিন্তু টাঙ্গুয়ার হাওরে আসতে হবে। দেখেন জোস না? খাবার খাচ্ছি আর দেখতেছি নির্জন হাওরের মাঝে প্রতিটি দৃশ্য যেন মন ছুঁয়ে যায় এক অনুচ্চ কাব্যে। ভাই রান্নাটা না পুরোই অস্থির, খাবার হচ্ছে আনলিমিটেড। এরকম যদি সেরা খাবার আর সেরা রান্না পেতে চান তাহলে অবশ্যই বিলাসীকে চেক করতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। কি আর খাবার খান, দেখেন ভিউটা দেখেন, জাস্ট টাঙ্গুয়ার হাওরের ভিউ। ও হো ভাই, সেরা সেরা ম্যান, সেরা। খাবার বন্ধ দিয়ে এগুলো দেখাতেই হচ্ছে, এত সুন্দর। ওই যে ওখানে হচ্ছে আমাদের বোটটা রাখবে, আর এই হচ্ছে মেঘালয়ের অসাধারণ সুন্দর ভিউ। আর মেঘালয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, যদি মেঘালয়ের আসল সৌন্দর্য দেখতে চান আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে। মেঘালয় যে কত সুন্দর আমার ওই ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন। দেখেন জাস্ট চোখে লেগে থাকার মতো। সো আমাদের বোটটি এখন ওই যে টেকেরঘাট ঘাটে পার্ক করা আছে, আর এই যে হচ্ছে নীলাদ্রি লেক, আমরা আগে এটা দেখব, অ্যান্ড দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে লাকমাছড়ার দিকে। তো এই হচ্ছে নীলাদ্রি লেক। যদিও এখন বর্ষাকাল, যার কারণে পানিটা আমরা শীতকালে যেটা দেখি, যে কালারটা দেখি আর কি, ওই কালারটা নাই। একদম ক্রিস্টাল ক্লিয়ার যে একটা ব্লু কালার থাকে, ওই জিনিসটা এখন নাই। তাও বেশ সুন্দর। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলামের নামে পরিচিত এই শহীদ সিরাজ লেক, তবে স্থানীয়দের কাছে এটি নীলাদ্রি লেক নামেও বেশি পরিচিত। শীতকালে এই নীলাদ্রি লেকের পানি স্বচ্ছ কাচের মতো হয়ে যায়, আর এই কারণেই এই লেক দিন দিন পর্যটকের মন কাড়ছে। তবে এখানে লেকের পাশে ছোট ছোট অনেক টিলা আছে, যেগুলো লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।
এই যে দেখেন আজকের নীলাদ্রি লেক, কি সুন্দর জায়গা। আর আজকে কি পরিমাণ দর্শক আসছে এটাকে দেখার জন্য। আর দূরে হচ্ছে মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়। এই হচ্ছে নীলাদ্রি লেক, এটা আমাদের দেখা শেষ। এখন আমরা লাকমাছড়ার দিকে যাব। একটা বাইক ঠিক করতে হবে, লাকমাছড়া যাইতে হলে মোটামুটি হেঁটে গেলে নাকি আধা ঘন্টার মতো সময় লাগে, যার কারণে একটা বাইক ঠিক করব। দেখি বাইকে কত বলে। কত হয়েছে শেষ পর্যন্ত? আসা যাওয়া 180। বাইক আমাদেরকে এখানে নামাই দিছে। আর এই হচ্ছে লাকমাছড়া। আর দূরে একটা মেঘালয়ের একটা ব্রিজ দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে পাহাড়ের একটা অসাধারণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই কারণেই মূলত হচ্ছে এই লাকমাছড়াতে মানুষ আসে। দেখেন আজকে কি পরিমাণ পর্যটক আসছে, অসংখ্য পরিমাণে পর্যটক আসছে এখানে। আর আমার সামনের পাহাড়ের যে একটা সুন্দর ভিউ, ওই যে দেখেন কাঁটাতারের বেড়া, ওখানে হচ্ছে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। কোনগুলা? এগুলা পানি ডুবে যায়, সব পানিতে ডুবে তলায় যায়। কি ও আমাদের সাথে ছাতা আছে তো, ওই যে আমাদের সাথে ছাতা আছে। এই এলাকায় ইন্ডিয়ার পাহাড় থেকে বয়ে আসা ঝিরিপথটাকে বলা হয় ছড়া। আর এই গ্রামের নাম হচ্ছে লাকমা। দুটি মিলিয়ে এই জায়গার নাম লাকমাছড়া। লাকমাছড়া আসলে ভোলাগঞ্জ সাদা পাথরের একটা ফিল পাবেন। শুনেছি এখানে নাকি আগে অনেক বেশি পাথর ছিল। স্থানীয়রা এখান থেকে সে পাথরগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করে দেয়, আর যার কারণে এর সৌন্দর্য অনেকটাই কমে যায়। ইন্ডিয়াতে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে এই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে না, যে দেখেন ইন্ডিয়ার বর্ডার সাইডে আমি অনেক বাইক চালাইছি। আমি লাদাখের এরিয়াতেও বাইক চালাইছি, প্লাস হচ্ছে আমি মেঘালয়ের অনেক বর্ডার সাইডেও বাইক চালাইছি। ওদের বাংলাদেশ সাইডে, শুধু বাংলাদেশ সাইডে নয়, ওদের পাকিস্তান হোক আর যেখানেই হোক, প্রত্যেকটা সাইডেই হচ্ছে ওদের বর্ডার লাইনে ওদের রাস্তা আছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। ওই যে ঠিক এটা হচ্ছে একটা BSF এর টাওয়ার। মানে ওরা বর্ডার লাইন ঘেঁষেই হচ্ছে ওদের রাস্তাগুলো তৈরি করা, একদম কাঁটাতারের সাথে। এই যে একদম কাঁটাতারের সাথেই হচ্ছে ওদের এই রাস্তাগুলো। এখানে বিধিনিষেধ দেওয়া আছে, এই লাইন অতিক্রম করা নিষেধ। আর ওই যে ওখানে একটা দেওয়া আছে বাংলাদেশ শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। তারপরও দেখা যাচ্ছে যে এখানে অনেক পর্যটক, এই যে লাল পতাকাও আছে, তারপরেও অনেক পর্যটক ওইদিকে গেছে। এ হচ্ছে সীমারেখা, কিন্তু আমি যেটা ভাবছিলাম সেটা আসলে না। এখানে BSF আছে, এই BSF এর অপোজিট পাশে আর যাওয়া নিষেধ। আর ওই যে অনেক সুন্দর একটি ব্রিজ মেঘালয়ের মধ্যে। লাকমাছড়া দেখা শেষ করে আমরা বোটে ফেরত আসি। আমাদের রাতের খাবারে ছিল হাঁসের মাংস, সবজি আর ডাল ভাত। আমাদের বোটটি টেকের ঘাটে থাকার কথা থাকলেও বিদ্যুৎজনিত সমস্যার কারণে রাতে বারেকটিলা ঘাটে চলে আসে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি হচ্ছে এই রুট ধরে বারিকাটিলার দিকে। বারিকাটিলার পরে হচ্ছে আমরা শিমুল বাগানের দিকে যাব। এই হচ্ছে রোড, এটা দিয়ে বাইক দিয়ে যাওয়া যায়। এই যে বাইক আসতেছে, বাইক দিয়েও যাওয়া যায়, তবে হাইটে গেলে নাকি 5 মিনিট লাগে। 5 মিনিটের জায়গা বাইক নেওয়াটা খুব একটা দরকার নেই। সকালবেলা এমনিতেও একটু ব্যায়াম হয়ে যাবে,
এখন হাইটেই চলে যাচ্ছি। আর ওই যে মেঘালয়ের সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সামনে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আর এদিকে জাদুকটা নদীর জাদুকরী সৌন্দর্য। লুক এট দ্যাট ম্যান। ওই যে মেঘগুলো যখন উঠতেছে না, এই জিনিসগুলো সচক্ষে যে কতটা সুন্দর লাগে, এইটা আসলে সচক্ষে না দেখলে কখনো এটার মজা বোঝা যাবে না। এই হচ্ছে বারিকা টিলা, এই হচ্ছে একটা টাওয়ার, আর ওই যে সীমানা যে সাইনবোর্ড, ওইখানে সীমানা সাইনবোর্ড দেওয়া আছে। আর এই হচ্ছে জাদুঘাটা নদী। জাদুঘাটা নদীর জাদুকরী সৌন্দর্য দেখেন, জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। নীল জলরাশি, উফ ভাই, হাইটা এই জায়গায় 5 মিনিটে চলে আসা যায়। এখানে কেন বাইক নিয়ে আসার দরকার আছে আমার তো মনে হয় না। দেখেন অনেকে বাইক নিয়ে কিন্তু চলে আসছে, মাত্র 5 মিনিটও লাগে নাই। একটা ঘোরাও আছে, ওই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। আর এখানে কিছু ফ্রুটসের আইটেম পাওয়া যায়। অ্যান্ড এইটা হচ্ছে মেন জিনিস, দেখেন বাংলাদেশের শেষ সীমানা, সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ। এই হচ্ছে সীমানাবর্তী পিলার, এটার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর অপর পাশে ইন্ডিয়া। এই হচ্ছে বাংলাদেশ অ্যান্ড এই হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ওই যে কাঁটাতারের বেড়া কিন্তু ওইখানে, এখানে কিন্তু কাঁটাতারের বেড়া না। সৌন্দর্যটা একটু দেখেন জাস্ট ভাই, এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। পাশে জাদুঘাটা নদীর জাদুকরী সৌন্দর্য, আর হচ্ছে এই টিলার অপরূপ সৌন্দর্য। দেখেন টিলাটাও কিন্তু কম সুন্দর নয়। হ্যাঁ, মেঘালয়ের পাহাড়গুলা আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই যে ওখানে একটা ঝর্ণা দেখা যাইতেছে, যদিও এটাতে এখন পানি নাই। গত কয়েকদিন ধরে খুব একটা আহামরি বৃষ্টি হইতেছে না, যার কারণে একদমই পানি নেই। জাদুঘাটা নদীর সবচেয়ে সুন্দর একটা ভিউ উপভোগ করে আমরা রওনা দিই শিমুল বাগানের দিকে। আর এরই মাঝে আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তাও রেডি হয়ে যায়। আর আজকের দিনে আমাদের সকালের নাস্তা হিসাবে ছিল চিকেন খিচুড়ির সাথে ডিম। সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান জয়নুল আবেদিন শিমুল বাগানে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। এই হচ্ছে শিমুল বাগানের প্রবেশ করার পরে অবস্থা। এদিকে একটা শপ আছে, এখানে বসার জন্য অনেক দোলনাও আছে। এইদিকে হচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়াগুলো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। ভাই এত কিউট কেন ঘোড়া? ঘোড়া রাইড কত করে? শিমুল বাগানের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে বসন্তকালে। তখন শিমুল ফুল ফুটে লালের টকটকা হয়ে থাকে এই শিমুল বাগান। তবে এখনও যে সৌন্দর্য কম তাও কিন্তু নয়। সারি সারিতে দাঁড়িয়ে থাকা শিমুল গাছ, অসম্ভব সুন্দর লাগে এই বাগানটি। অবশ্যই সাজেশন থাকবে বাগানটি ঘুরে যাওয়ার জন্য। টাকা দিয়ে শিমুল বাগান আসলে এই ঘোড়া রাইডটা মিস করা যাবে না। আমি লাস্ট যখন ঘোড়া রাইড দিয়েছিলাম তখন মনে হয় কাশ্মীরে দিয়েছিলাম। খুব রিসেন্টলি টাঙ্গুয়ার হাওড়া বন্ধ হয়ে যেতে পারে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের এই সুশীল সমাজ। দেখেন যদিও আমাদের বোর্ডের সাথে, কিন্তু এগুলো আমাদের বোর্ড থেকে ফালানো হয় নাই। এই যে দেখেন অবস্থা, এত সুন্দর একটা স্বচ্ছ জলের নদী, আর এই নদীটাকে কিভাবে নষ্ট করতেছে। ওই যে পানির নিচেও আছে,
চিপসের প্যাকেট, জুসের প্যাকেট, ওই যে ডাবের ইয়া, এই সে কত কিছু পালাই রাখছে। এই যে দেখেন অবস্থা, এরকম যদি হয় টাঙ্গর হাওরও বন্ধ হতে খুব একটা বেশি দিন সময় লাগবে না বলে আমি মনে করি। শিমুল বাগান দেখা শেষ করে আমরা রওনা দেই জাদুকাটা নদীতে গোসলের জন্য। কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি, আর তারাই বুক চিরে চলছে আমাদের বিলাসী। প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা চলে আসি আমাদের জাদুকাটা নদীর গোসল পয়েন্টে। তবে তো এই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, জাদুকাটা নদী, যেটাতে মানুষ সবাই গোসলের জন্য আসে। ওই যে ওটা বাড়ির কাটিলা, ওটা শিমুল বাগান, সবগুলাই জাদুকাটা নদীর আশেপাশেই। এদিকে আছে মানুষ গোসলের জন্য। কিন্তু গতকালকে ওয়াচ টাওয়ারে যে কারণে নেমেছি, এখানে তার বিপরীত। মানে আমরা এখন বোর্ড নিয়ে একদম কিনারে আছি, আর এখানেই যেটা পরার সেটা পরে, এই জন্য গোসল করার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা জাগতেছে না। কিন্তু এখান থেকে ভাই ক্রিস্টাল ক্লিয়ার পানির যে সৌন্দর্য, বাংলাদেশে এত সুন্দর, এত নীল জলরাশি একটা নদী, এটা আপনি হাওরে না আসলে কখনো ফিল করতে পারবেন না। আপনারা অবশ্যই হাওরে আসার চেষ্টা করবেন। জানি হাওর ট্রিপ অনেক বেশি এক্সপেন্সিভ, বাট কিছু কিছু সময় একটু ঘাটাঘাটি করলে অনেক কমেও ঘোরা যায়, যেটা আমি করেছি। তো এই তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে একটার পর একটা বোট আসতেছে, হ্যাঁ ওই যে ওখানে আরও বোট আছে, এই যে এদিকেও আরও বোট আছে। ওই যে ওই জায়গায় যতগুলো বোট আছে সবগুলোই হচ্ছে এখানে সে ভিড় করবে। সেই সবগুলোর ময়লা কিন্তু আসলে এই জায়গার মধ্যে ফালানো হয়। এত কিছু জানার পরও আসলে ময়লার মধ্যে গোসল করার বিষয়টা একটু অন্যরকমই লাগে। জাদুকাটা নদীতে আসলে আপনারা এই এখানে না গোসল করে এই যে ওনাদের মতো করে নৌকা দিয়ে ওই যে ওইখানে চলে যেতে পারেন। ওইখানে গেলে আর আপনার এই জিনিসটার কোনো একটা ভয় থাকবে না, কোনো ময়লা পানি হবে না, কোনো কিছুর মধ্যে আপনারা পড়বেন না। আর এই যে দেখেন মেঘালয়ের আকাশে মেঘ জমে আছে, এদিকে তো পুরাই বৃষ্টি পড়তেছে অলরেডি। চোস একটা ওয়েদার। আমার দেখা বাংলাদেশে কাচের মতো স্বচ্ছ পানির নদী ছিল এই জাদুকাটা নদী, যার কালারটা দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। এত সুন্দর নদী এর আগে আমি বাংলাদেশে কোথাও দেখিনি। তবে একটা আক্ষেপ থেকেই যায় গোসল না করার। কিন্তু আপনারা চাইলে যে ট্রিক্সটা বলে দিয়েছি সেভাবে গিয়ে গোসল করতে পারেন। সো এই ছিল আমার টাঙ্গর হাওরের ভিডিও। কেমন লেগেছে জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ সবাইকে।